আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়াসাহলান, মারহাবান বিক। আদ-দারসুস সালিস আশার, অর্থাৎ ত্রয়োদশ পাঠ। আজকের এই পাঠে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের পাঠ বাহাস আমরে হাদের মারুফ, অর্থাৎ কর্তৃবাচ্যে মধ্যম পুরুষ আদেশসূচক ক্রিয়ার আলোচনা। বাহাস আমরে হাদের মারুফ এর পরিচয়, ব্যবহার ও গঠন প্রণালী সম্পর্কে আমরা আজকে জানব ইনশাআল্লাহ। বাহাস আমরে হাদের মারুফ পড়ব, তবে ফেয়েলে আমরটা কি এটা আমাদেরকে একটু জানতে হবে। আমর এই শব্দের অর্থ হলো আদেশ, আদেশ করা, অর্ডার করা। ইংরেজিতে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের সাথে তুলনা করতে পারি, তবে ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে আদেশ, নিষেধ, আবার অনুরোধ এরকমের অন্তত তিনটা টার্ম থাকে, তিনটা বিষয় মিলে ইম্পারেটিভ সেন্টেন্স। তবে আমর বলতে শুধুমাত্র আদেশ করা বোঝাবে, শুধুমাত্র আদেশ করা বোঝাবে আমর দ্বারা। আর নিষেধ করার জন্য সেটা আবার আলাদা টার্ম আছে আরবিতে, সেটা আমরা পরে জানবো ইনশাআল্লাহ। আচ্ছা, তার মানে এটা আমরা জেনে ফেললাম যে আদেশসূচক ক্রিয়া বা আদেশ করতে যেই ফেয়েল ব্যবহৃত হয় সেই ফেয়েলকে আরবিতে ফেয়েলে আমর বলা হয়। যেমন ইফআল, করো, তুমি করো। উনসুর, সাহায্য করো, তার মানে তুমি সাহায্য করো। উক্তুব, লিখো, মানে হলো তুমি লিখো। যেমন ইংরেজিতে আমরা জানি যে সরাসরি ইম্পারেটিভ সেন্টেন্স করবার জন্য সরাসরি ভার্বটাকে ইউজ করলে আমাদের অর্ডার হয়ে যায়, সেটার ভিতরে উজ্জ ইউ থাকে, হিডেন অবস্থায় ইউ থাকে। আর অন্যান্য যে এই বিষয়গুলো আছে সেগুলোর সাথে আমরা অত দূরে যাব না, শুধুমাত্র আমরা এই আমরের একটা পার্ট নিয়ে কাজ করব, সেটা হচ্ছে হাদের, অর্থাৎ সেকেন্ড পারসন নিয়ে আমরা কাজ করব। সাধারণত আমরা আদেশ, নিষেধ যাই করি না কেন, কাউকে সরাসরি আদেশ করা, তুমি করো, তুমি করো না, তুমি খাও, তুমি খেও না, এই টাইপের। কিন্তু আরও যে অনেকভাবে হয় সেগুলো আমরা খুবই কম ব্যবহার করি, ওইগুলো আস্তে আস্তে আমরা জানবো ইনশাআল্লাহ। আমরা ফেয়েলে আমরের যে তাসরিফ রয়েছে সেই তাসরিফটা আগে আমরা পড়ব, তারপরে এর যে গঠন প্রণালী সেটা আমরা জানব। কারণ গঠন প্রণালীটা আসলে এই মুহূর্তে আমাদের জন্য এক্সট্রা করে একটা চাপ, তারপরেও সংক্ষিপ্ত আকারে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা এই মুহূর্তে কাজ করব বাহাস আমরে হাদের মারুফ নিয়ে। আমরে হাদের মারুফ নিয়ে আমরা কাজ করছি। এই হাদের মারুফ এর 6টা সিগা আছে, আর এখানেও 6টাই সিগা বা তাসরিফ রয়েছে। আমরা জানি যে ফেয়েলে
মুদারে এর মধ্যে অন্তত 3টা ভাগ আছে, একটু খেয়াল করুন। একটি হচ্ছে গায়েব এর অংশ, আরেকটি হাদের এর অংশ, আরেকটি মুতাকাল্লিমের অংশ। গায়েব বা থার্ড পারসনের জন্য রয়েছে 6টি তাসরিফ বা রূপান্তর, আবার মাঝখানে রয়েছে হাদের বা সেকেন্ড পারসন, এটার জন্য রয়েছে আরও 6টি সিগা। আর মুতাকাল্লিম বা ফার্স্ট পারসনের জন্য রয়েছে 2টি। আমরা এই মুহূর্তে কাজ করছি ওই সেকেন্ড পারসনের 6টা নিয়ে। এই জন্য আসলে এই কথাটা বলার এই কারণ, এই যে বাহাস আমরে হাদের মারুফ অর্থাৎ কর্তৃবাচ্যের মধ্যম পুরুষ আদেশসূচক ক্রিয়ার যে আলোচনাটা, এইটা মূলত আমরা গঠন করেছি বা নিয়েছি ফেলে মুদরে থেকে। তাও আবার ওই মাঝখানের যে 6টা, তার মানে হাদেরের যে 6টা, সেই 6টা থেকে আমরা গ্রহণ করেছি আর সেইখান থেকে আমরা গঠন করেছি। সেটা আমরা একটু পরেই দেখব। বাহাস আমরে হাদের মারুফ এর তাসরিফ বা রূপান্তর 6টি। যেমন ইফআল, তুমি করো। ইফআলা, তোমরা করো। ইফআলু, তোমরা করো। ইফআলি, তুমি করো। ইফআলা, তোমরা করো। ইফআলনা, তোমরা করো। এর মধ্যে যে আবার এই যে ব্র্যাকেটে একটা জিনিস রয়েছে, অন্তত এই জিনিসগুলো আপনারা এখন বুঝে গিয়েছেন। এগুলো না পড়লেও যে আপনারা বুঝবেন, এটা আমার মোটামুটি একটা বিশ্বাস। ইফআল, তুমি একজন পুরুষ করো, তার মানে আমরা একজন একজন পুরুষ মানুষকে লক্ষ্য করে, উদ্দেশ্য করে এই ধরনের কথা বলতে পারি। ইফআল, তুমি করো। উক্তুব, তুমি লেখো। ইযহাব, তুমি যাও। এইভাবে আমরা একজন পুরুষকে বলতে পারছি, সেটা আবার উপস্থিত বা সেকেন্ড পারসনের। ইফআলা, দুজন পুরুষকে বলছি। তোমরা করো, দুজন পুরুষকে বলছি। ইফআলু, তোমরা করো। এটা 2-এর অধিক, সেটা 3 হতে পারে, 4 হতে পারে, লক্ষ লক্ষও হতে পারে, তাতে কোনো সমস্যা নেই। এরপরে ইফআলি, তুমি করো। এটা আবার কাকে বলছি? একজন মেয়েকে, একজন মহিলাকে বলছি। তার মানে একটু খেয়াল করুন, আমি আমার ছোট ভাই এবং বোনকে যদি আদেশ করতে চাই, কোনো কিছু করতে বলি, সেইখানে যদি আমি একে একে বলি, তাহলে আমার ভাইয়ের ক্ষেত্রে বলবো ইফআল, করো, অথবা তুমি করো। আর যদি আমার বোনকে বলি, তাহলে বলবো ইফআলি, তুমি করো। একই অর্থে 2টা সিগা ব্যবহৃত হচ্ছে। একটু খেয়াল করলেই আমাদের মনে থাকবে ইনশাআল্লাহ। আর এই যে দ্বিবচন যেটা, এই 2টা কিন্তু একই, খেয়াল করেছেন? অতএব নারী পুরুষ উভয়ের জন্য একই, সমস্যা নেই। এরপর পুরুষদেরকে বা আমার ভাইদেরকে সবাইকে বলছি ইফ আলু, তোমরা করো। আর বোনদেরকে বলছি বা একথা নারী জাতিকে বলছি ইফ আলনা, তোমরা করো। আচ্ছা, আমাদের সাবিনা নূর বোন, আপনি এই 6টি যে তাসরিফ বা রূপান্তর রয়েছে একটু পড়ে শোনান। ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা। মাশাআল্লাহ। তাহলে আপনি যদি আমাকে কিছু একটা করতে বলেন, কিভাবে বলবেন? আল, ইফআল,
মানে আপনি করুন, তুমি করো, অথবা তুই কর। আমরা আমাদের বাংলা ভাষায় যে টার্মগুলো ব্যবহার করি, আহ, সেই তিনটার যে কোনো একটা অর্থ আমরা নিতে পারবো এই ইফআল ব্যবহার করে। আর আপনি যদি আপনার মাকে কোনো কিছু করতে বলেন, তাহলে কি বলবেন? আলি। ইফআলি। মাশাআল্লাহ। তাহলে আমরা সামনের দিকে এগোতে পারি। বাহাস আমরে হাওদের মারুফ, গঠন প্রণালী কিভাবে গঠন করলাম, এই জিনিসটা আমরা একটু দেখব। আচ্ছা, তার আগে বলছি রিয়াজউদ্দিন লস্কর ভাই, আপনার জন্য তো আবার নতুন করে পড়া হচ্ছে। লেভেল ওয়ানেতে এই ইয়াটা ছিল, এই পার্টটা ছিল, হ্যাঁ, একটু ওই ইয়া লাগতে পারে। 24-25 নম্বর ক্লাসে ছিল। হ্যাঁ। আচ্ছা, আপনার জন্য আবার তাহলে রিভিশন হবে, ভালো হবে। আমরা এখন গঠন প্রণালীটা জানবো। কেন গঠন প্রণালী জানবো? এমনিতেই ইফআল কিভাবে হলো সেটা জানা দরকার। মাঝে মধ্যে আবার ইফআল এরকমের হবে, মাঝে মধ্যে হবে উংসুর এরকমের হবে, ইদহাব, ইদরিব এরকমের হবে। এক এক সময় এক এক রকমের মনে হতে পারে। এই জন্য আমাদের এই গঠন প্রণালীটা জানা প্রয়োজন। এখন আমরা গঠন করতে চাচ্ছি আমরে হাওদের মারুফ। কিভাবে গঠন করব? মুদরে হাওদের মারুফ থেকে আমর হাওদের মারুফ গঠন করতে হয়। তার মানে আমরা যদি আমরে হাওদের মারুফ গঠন করতে চাই, এর সোর্স ফাইল কোথায়, এর সোর্স কোথায়, কোথায় থেকে নিব আমরা? ঠিক আমরের এই ছয়টা গঠন করতে হলে ফেলে মুদরে এর যে মাঝের ছয়টা, তার মানে হাদরের যে ছয়টা, সেই ছয়টা থেকে গঠন করতে হবে। আচ্ছা, এখন কিভাবে গঠন করব? তারপর 3 অক্ষর বিশিষ্ট মুদরে হাওদের মারুফ থেকে আমরে হাওদের মারুফ গঠন করতে হলে প্রথমে আলামতে মুদরেকে ফেলে দিতে হবে। যেমন তাফআলু থেকে এই যে এরকম হয়ে গেল, এই যে আলামতে আলামাতে মুদরে হলো। মুদরের জিনিসটা উনি বোঝেন কিনা আগে দেখেন। না, আলামতে মুদরে আমরা সম্ভবত পড়েছি আমি আমাদের। জানি, উনি জানেন কিনা ওটাই আমি জিজ্ঞাসা করছি। আচ্ছা সাবিনা বোন, আপনি কি জানেন আলামতে মুদরে কয়টি আচ্ছা, বা কি বিষয়টা কি? নাসি। আচ্ছা, মনে হয় আমার মনে পড়ছে তো, আমাদের যেই মুদরের ক্লাসটা ছিল সেখানে এইটা বলা হয়েছিল। আচ্ছা, যাই হোক, আপনার সহজ সাউন্ড করে বড্ড বুঝিয়ে আস্তে দিই। আসছে। কথা আস্তে আস্তে আসছে নাকি কেটে কেটে আসছে? আপনার নয়, ও নয়, আপনাকে আমি বলিনি, ও ওনার সাউন্ডের কথা বলছি, যে ওনার সাউন্ড বড্ড স্লো আসছে। আচ্ছা, এবার আমরা সংক্ষিপ্ত আকারে জানছি আলামতে মুদরেরটা কি। আলামত মানে হলো চিহ্ন, নিদর্শন। আর মুদরে মানে তো ফেলে মুদরে, তার মানে ফেলে মুদরে এর নিদর্শন। ফেলে মুদরে এর নিদর্শন হচ্ছে আলিফ, তা, ইয়া, নুন। চারটা: আলিফ, তা, ইয়া, নুন। একটু খেয়াল করুন, ইয়াফআলু, ইয়াফআলানে, كان ইয়াফআলুনা। العام 2013 يوم الأربعاء. আচ্ছা, আপনি মনে হয় আবার নিজের কিছু পড়ছেন।
একটু দেখুন, এই যে ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, এই যে শুরুতে কিন্তু ইয়া আছে, ওইটা ছিল হলো ফাআলা, ফাআলা থেকে হয়েছে ইয়াফআলু, তার মানে শুরুতে ইয়া যুক্ত হয়েছে। তারপরে তাফআলু, তাফআলানে, ইয়াফআলনা। এরপর দেখেন যে তা আছে কিন্তু শুরুতে, আমরা শুধুমাত্র শুরুর বর্ণের কথা বলছি। আর তারপরে আবার তাফআলু, তাফআলানে, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানে, তাফআলনা। মাঝের ছয়টাতে তো অবশ্যই শুধুমাত্র তা শুরুতে আছে। এরপরে ওয়াহিদ মুতাকাল্লিমে আফআলু, শুরুতে হামজা আছে বা আলিফ আছে। এরপর জামা মুতাকাল্লিমে নাফআলু, নুন আছে। তার মানে আলিফ, তা, ইয়া, নুন, সংক্ষেপে বলা হয় আতাইনা। আ, তাই, না, এইটার ভিতরে চারটাই রয়েছে। এই চারটাকে আলামতে মুদারে বলা হয়। তো সেই কথাই বলা হচ্ছে যে আলামতে মুদারেকে বিলুপ্ত করতে হবে। তার আগে আরেকটা কথা বলি, দেখুন 3 অক্ষর বিশিষ্ট ফেয়েলে মুদারে হাদের মারুফ থেকে যদি আমরা আমর হাদের মারুফ গঠন করতে চাই, সেই কথা বলা হচ্ছে। তার মানে আমরা জানি যে ফেয়েলের বিভিন্ন হরফের প্রকার আছে, 3 অক্ষর আছে, 4 অক্ষর আছে, আবার কিছু আছে যে 3 অক্ষর মূল, কিন্তু এর ভিতরে অতিরিক্ত কিছু মাঝে মধ্যে হরফ আসে। তো এইগুলো আমরা সামনে দেখতে পারবো, তখন গঠনও করতে পারবো, কোনো কঠিন নয়। এই মুহূর্তে আমরা সেই জিনিস শিখছি যেই ফেয়েলের মূল অক্ষর হলো 3টি। যেমন ফাআলা, এটার মূল অক্ষর 3টি, ফা, আইন, লাম। তারপরে নাসরা, মূল অক্ষর 3টি, কিন্তু মুদারেতে আলামতে মুদারে যুক্ত হয়ে আবার বেশি হয়েছে, এটা বিষয় নয়। তো আমরা সেই 3 অক্ষর বিশিষ্ট ফেয়েলে মুদারে থেকে আমরা আমর গঠন করব, কিন্তু আমরা গঠন করতে যাচ্ছি হাদের, আমরে হাদের মারুফ। তাহলে আমরে হাদের মারুফ এর যে আলামত রয়েছে, অর্থাৎ আলামতে মুদারে রয়েছে, সেই মুদারেকে ফেলে দিব। একটু খেয়াল করুন, তাফতাহু, এই তাফতাহুটা প্রথমে কি ছিল, একটু আমরা রুটের দিকে যাই। অনেক সময় তো মাথায় কাজ করে না প্রথমের দিকে, তাই বেশি কথা বলা। তাফতাহু এটা মূলত ছিল ফাতাহা, ফাতাহা মানে হলো মাদি, হলো ফাতাহা, সে খুলেছে। সেইখান থেকে আমরা মুদারে করেছি ইয়াফতাহু, সে খুলছে বা খুলবে। এই মুদারে এর আবার হাদের যে অংশ, সেই অংশ আবার তাফতাহু। এতটুকু তো বুঝতে পারছেন, তাফতাহু মানে তুমি খুলছো, তুমি খুলবে বা তুমি খোলো, এরকমের অর্থ। তো এটা তো হাদের। তো এই আমরে হাদের এর যে আলামত, সেই আলামতকে বিলুপ্ত করতে হবে। প্রথম শর্ত হলো এইটা, বেশি পেঁচানো যাবে না। প্রথম শর্ত হলো আলামতে মুদারেকে বিলুপ্ত করতে হবে। এখানে আলামতে মুদারে কি, এই যে তা, তাহলে এই তাকে আমরা বিলুপ্ত করব। বিলুপ্ত করে দিলাম মানে ফেলে দিলাম। ফেলে দিলে তাফতাহ থেকে এর চেহারা হয়ে যায় এই যে এরকমের, দেখেন ফায়ের উপরে সাকিন, তারপরে তাহু। এমন একটা অবস্থা হয়েছে, এমন একটা চেহারা এসে রয়েছে, তাকে আর পড়ার মতো উপায় নেই। কারণ আমি আপনি সবাই জানি, শুরুতে যদি এই সাকিনওয়ালা হরফ থাকে, তাকে কিভাবে পড়া যাবে, পড়ার উপায় নেই। এখন এরকমের একটা চেহারা দাঁড়ালো, পড়ার অনুপযোগী রয়েছে, তাই আমরা পড়ার উপযোগী করব। তার জন্য কি করতে হবে দেখুন, তারপর ফা কালিমা সাকিন যুক্ত হলে দেখতে হবে আইন কালিমাকে। তার মানে আমরা এই যে আলামতে মুদারাকে বিলুপ্ত করব, করার পরে
এই যে ফা কালিমা যেটা, অর্থাৎ প্রথম যে বর্ণ, সেই বর্ণ বা সেই হরফকে দেখব এটি জের জবরযুক্ত নাকি সাকিনযুক্ত। জের জবরযুক্ত হলে কিন্তু একটা নিয়ম, আবার সাকিনযুক্ত হলে আরেকটা নিয়ম। তো আমরা দেখছি যে সাকিনযুক্ত আছে, তাহলে সেই কথাই বলতে হবে। বলছে যে যদি সাকিনযুক্ত হয় এই ফা কালিমাটা, শুরুর বর্ণটা, তাহলে আমাকে আইন কালিমার সাহায্য নিতে হবে। আইন কালিমা যদি জের কিংবা জবর থাকে, এই যে আইন কালিমা দেখেন, ফা হচ্ছে এইখানে ফা কালিমা, আইন কালিমা হচ্ছে তা, তার মানে হলো মধ্যবর্ণের কথা বলা হচ্ছে, মাঝের অক্ষরের কথা বলা হচ্ছে, যে এটি জের এবং জবর দুইটা একই সাথে বলছি, জের এবং জবর এই দুই অবস্থায় আছে নাকি পেশের অবস্থায় আছে, এই জিনিসটাকে আমাদের খেয়াল করতে হবে। মানে এই যে মাঝের বর্ণ, এটাকে বলা হয় আইন কালিমা, এই আইন কালিমাটা জের জবরযুক্ত নাকি পেশযুক্ত, এটা আমাদেরকে দেখতে হবে। তাহলে আইন কালিমা যদি জের কিংবা জবর হয় বা জের বা জবরযুক্ত, এর দুইটার যে কোনো একটা যদি হয়, তাহলে শুরুতে একটি জের যুক্ত হামজা বসাতে হবে। ঠিক আছে? তারপর লাম কালিমাকে, লাম কালিমা মানে হলো শেষ বর্ণ, ফা আলা, ফা আলা বলছি তো, ফা হচ্ছে ফা কালিমা, আইন হচ্ছে আইন কালিমা, লাম হচ্ছে লাম কালিমা। আচ্ছা, তো এই লাম কালিমা যেটা, অর্থাৎ শেষ বর্ণ, সেই শেষ বর্ণকে সদা সর্বদা সাকিন করে দিতে হবে। একটা কথা আমরা মনে রাখবো খুব ভালো করে, ফেয়েলে আমর মানেই তার শেষ বর্ণে সাকিন করতে হবে। ঠিক আছে? তার মানে শেষ বর্ণটা হচ্ছে লাম কালিমা, সেই লাম কালিমাকে সাকিন করতে হবে, এটা সবসময় মনে রাখতে হবে। আমরা একটু খেয়াল, তাদরিবু থেকে আলামতে মুদারেকে বিলুপ্ত করেছি। তাদরিবু থেকে আলামতে মুদারে এই তাকে ফেলে দেওয়ার পরে এই যে এরকমের গঠন হয়ে গেছে, এরকমের চেহারা হয়েছে। তো আমরা তাকিয়েছি এই আইন কালিমার দিকে, কি দেখলাম আইন কালিমায়, যে জের জবরযুক্ত নাকি পেশযুক্ত। আমরা দেখছি যে জের অথবা জবর এর দুইটার মধ্যে যে কোনো একটা আছে, তার মানে জের যুক্ত আছে। যদি জের অথবা জবর যুক্ত হয়, তাহলে শুরুতে একটি এই যে জের যুক্ত হামজা বসাতে হবে, বসালাম, আর শেষ বর্ণে সাকিন করতে হবে সব সময়, করে দিলাম। তাহলে তাদরিবু থেকে হয়ে গেল ইদরিব। তাদরিবু মানে তুমি মারছো, তুমি প্রহার করছো, আর এইখান থেকে আমরা আমর গঠন করলাম ইদরিব, তুমি মারো, তুমি প্রহার করো। আবার তাফতাহু, এই তাফতাহু মানে হলো তুমি খুলছো, তুমি খুলবে। সেখান থেকে আমরা কি করছি, আলামতে মোদারেকে ফেলে দিচ্ছি, এই তাকে হজফ করে দিচ্ছি, বিলুপ্ত করে দিচ্ছি, চেহারাটা এরকমের দাঁড়ালো। তার মানে ফা কালিমাতে সাকিন আছে, আর ফা কালিমা যদি সাকিন থাকে তাহলে আইন কালিমার দিকে তাকাতে হবে, মানে মধ্যবর্ণে তাকাতে হবে। সেইখানে জের এবং জবর এর দুইটার যে কোনো একটা আছে নাকি পেশ বিশিষ্ট আছে, সেটা আমাদেরকে খেয়াল করতে হবে। যদি জের অথবা জবর এই দুটার যে কোনো একটা থাকে এই মধ্যবর্ণে, তাহলে শুরুতে একটা হামজা নিয়ে আসতে হবে, মানে হলো সব সময় হামজা নিয়ে আসতে হবে। সেই হামজাটায় জের হবে নাকি পেশ হবে নাকি অন্য কিছু হবে, সেইটা খেয়াল করছি আমরা। তো আমরা দেখছি মাঝে যে জের অথবা জবর এর দুইটার যে কোনো একটা আছে, তাহলে আমরা শুরুতে জের যুক্ত হামজা নিয়ে আসলাম আর শেষ অক্ষরে সাকিন করে দিলাম, হয়ে গেল তাফতাহু থেকে ইফতাহ। তাফতাহু তুমি খুলছো,
ইফতাহ, তুমি খোলো অথবা খোলো। এখন সর্বশেষ কথা, কিন্তু এই আলামতে মুদারি'কে বিলুপ্ত করার পরে আমরা যখন ফা কালিমায় মানে শুরুর বর্ণে সাকিন দেখলাম, তারপরে আইন কালিমায় তাকাবো, সেই আইন কালিমা যদি পেশ যুক্ত হয়, সেই আইন কালিমায় যদি পেশ যুক্ত থাকে বা পেশ থাকে, তাহলে শুরুতে একটি পেশ বিশিষ্ট হামজা বসাতে হবে। কখন পেশ বিশিষ্ট হামজা বসাবো? যদি ওই আইন কালিমাতে মধ্যবর্ণে পেশ থাকে। যেমন আচ্ছা, তারপরে কি বলছে যে অতঃপর লাম কালিমাকে সাকিন করে দিতে হবে। সেটা তো বললাম, লাম কালিমা মানে শেষ বর্ণ, আর শেষ বর্ণ সদা সর্বদা সাকিন হবে। তো আমরা দেখছি তাংসুরু। তাংসুরু মানে তুমি সাহায্য করছো, তুমি সাহায্য করো, তুমি সাহায্য করবে। এইখান থেকে আমরা আলামতে মুদারি'কে বিলুপ্ত করে দিলাম। তার মানে এই তাকে মাইনাস করলাম। মাইনাস করার পরে কি হলো, চেহারাটা দেখেন এরকমের হলো। ফা কালিমা যেটা শুরুর বর্ণ যেটা, সেটা সাকিন হয়েছে, পড়ার অনুপযোগী হয়েছে। এখন আমরা উপযোগী করব। কিভাবে করব? তার জন্য আমাদেরকে আইন কালিমার দিকে তাকাতে হবে, মানে মধ্যবর্ণে তাকাতে হবে। তাকালাম, কি আছে? পেশ আছে নাকি জের অথবা জবর আছে? আমরা দেখছি পেশ আছে। আর পেশ থাকলে কি করতে হবে? শুরুতে একটি পেশ বিশিষ্ট হামজা নিয়ে আসতে হবে। নিয়ে আসলাম। আর শেষ বর্ণে ওই যে এখানে পেশ আছে, তো আমরা কি করব? সাকিন করে দিব। তাহলে তাং সরু থেকে উংসুর। তাং সরু তুমি সাহায্য করছো, উংসুর সাহায্য করো। আচ্ছা, এবার সাবিনা নূর বোন, আপনি বলেন যে বুঝতে পেরেছেন কিনা। শুনতে পাচ্ছি না। ঘুমিয়ে পড়ছে নাকি? না স্যার, স্যার আরেকবার কি বলছেন স্যার বলুন। বলছি যে আপনি কি বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। মাশাআল্লাহ, আপনি বুঝতে পারলে আশা করছি ক্লাস সার্থক। কারণ যেহেতু আমরা আজকে ক্লাসে অল্প আছি, আর আপনি মূলত আমাদের আজকের ক্লাসের প্রধান আকর্ষণ, আপনাকেই মূলত মূল উদ্দেশ্য করে পড়ানো হচ্ছে। কারণ এই যে রিয়াজউদ্দিন লস্কর ভাই, উনি ইতোপূর্বে এটা পড়েছেন এবং জানেন। তবে কোর্সের ধারাবাহিকতার স্বার্থে আমরা এটিকে এখানেও নিয়ে এসেছি। কারণ ধারাবাহিকতায় না রাখলে আপনারা একটু বিভ্রান্ত হতে পারেন। আচ্ছা, তাহলে আমরা এইখানে একটু নিজেদেরকে পরীক্ষা করে নিব, নিরীক্ষা করে নিব। দেখুন, এখানে আছে মাদি এর সিরিয়াল, ফেলে মাদি অতীতকালীন ক্রিয়া, আর মুদারে এখানে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়া। আলিমা সে জেনেছে, সে জানলো। এইখান থেকে ইয়া আলামু সে জানছে বা জানবে। এখান থেকে আমর কি হবে? বলো। বলছি না। গঠন প্রণালীটা সামনে নিয়ে এসো। আলামতে মুবারকে হটিয়ে দাও। ইলম। না, হয়নি। হ্যাঁ, হ্যাঁ, প্রথমে হবে। তুমি এই দেখো, আমি বলছি কাছাকাছি। আলামতে মুবারকে হটিয়ে দাও, তারপরে হামজা যুক্ত জের নিয়ে এসো। যেহেতু লাম কালিমায় জবর আছে। ইল ইলমু। ইলাম। ইলাম ইলাম কিভাবে? মানে জানো।
আচ্ছা, এখান থেকে আমরা স্পেলিংটা আবার কি হবে? নিচে আসি। হাফিজ স্পেলিং হচ্ছে হামজা আইনের ইর, লাম মিম জবর লাম, লাম, ওই ইফআল ইলাম। ওজনে হচ্ছে ইলাম। ইলাম। আচ্ছা, এবার হাফিজ ইয়াহফাজু, এখান থেকে আমর কি হবে? সেম জিনিস তো। ইহফাজ। 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 হ্যাঁ, মনে রাখতে হবে এই আইন কালিমায় যেই জের জবর আছে ওইটা কিন্তু আমরের ক্ষেত্রেও ঠিক ওইটাই থাকবে। আমরের ক্ষেত্রে আবার পরিবর্তন হয়ে যাবে না। শুধুমাত্র আমরা খেয়াল করছি যে শুরুতে আমরা জেরযুক্ত হামজা নিয়ে আসবো নাকি পেশ বিশিষ্ট হামজা নিয়ে আসবো। তার মানে দুই রকমের হামজা আপনি নিয়ে আসতে পারবেন, এক হচ্ছে জের বিশিষ্ট আর একটা পেশ বিশিষ্ট। কখনোই জবর বিশিষ্ট হামজা নিয়ে আসার সুযোগ নেই। তো আপনাকে এটাই খেয়াল করতে হবে যে এখানে জের যুক্ত হবে হামজা নাকি পেশ বিশিষ্ট হবে, খেয়াল করুন। ইহফাজ। আমরা বলছি গুড, ইহফাজ। শুধু আমরা খেয়াল করব এই ফা কালিমার দিকে, ঠিক আছে? ফা কালিমা এটা যদি জবরযুক্ত অথবা জেরযুক্ত হয় তাহলে জেরযুক্ত হামজা নিয়ে আসবো, আর যদি পেশ বিশিষ্ট হয় তাহলে পেশ বিশিষ্ট হামজা নিয়ে আসবো। ঠিক আছে, তাহলেই জি। হয়ে যাবে ইনশাআল্লাহ। হামিদা ইয়াহমাদু, এখান থেকে কি হবে? ইহমাদ। ইহমাদ একদম অর্থ ঠিক। কি হবে? হামদ অর্থ কি মিন্স হবে? ইহমাদ, আপনি ইয়া করেন, অর্ডার করেন, প্রশংসা করা, এই 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 হচ্ছে ইয়া প্রশংসা দিয়ে করো। প্রশংসা করো, গুড। তাহলে ফাহিমা ইয়াফহামু, এখান থেকে কি হবে? ইয়াফহাম। হুম, ইফহাম। ইফহাম, মাশাআল্লাহ। আচ্ছা, রিয়াজউদ্দিন লস্কর ভাই তার পরের গুলো বলেন তো দেখি। গদিবা ওই যে ইয়াগদাবু, এখান থেকে ইগদব, রাগ করো। ইগদব, রাগ করো। লাবিসা ইয়ালবাসু, ইলবাস, পরিধান করো। হ্যাঁ। শাহিদা ইয়াশহাদু, ইশহাদ, সাক্ষ্য দাও। মাশাআল্লাহ। ইশহাদ, সাক্ষ্য দাও। ও এখন অনেকটা মোটামুটি দুজনের পুরো জন্য, সর্ফটা হচ্ছে বীজগণিতের মধ্যে। সূত্র মুখস্থ রাখলে তবে হ্যাঁ, সবকিছু বললাম যাবে। তাও আবার সরল সরল সরল। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আহ, এখন দুইজনের জন্য ওপেন। আমি আমর, আপনারা আমর বলবেন, আমি মুদরে এটা বলবো। তাদ আমরা আমার খুলু, বলবো। হ্যাঁ আপনারা আমর বলবেন। তাদ খুলু, আচ্ছা, উদখুল। উদখুল। আচ্ছা, রিয়াজউদ্দিন লস্কর ভাই 1 পয়েন্ট। তারপরে আমরা রজা ইয়ারজিউ, উনি না পারলে আমি বলবো। না না না, দুজনের জন্য এখন সমান। রজা উনি ইয়ারজিউ, পারবে না তাহলে তো আমি সবকটা বলে দেবো। মোটে পয়েন্ট পাবেন না। ইরজা। রাজা ইরজি, ইরজি। ইরজিউ, ফিরে এসো। হুম। আচ্ছা, আমরা এই খেলাটা সামনে ইনশাল্লাহ আরও খেলবো। তবে শুরুর তো শুধু ওই নিয়ম কানুনগুলো মাথার মধ্যে দিয়ে ঘুরছে এখন, এটা কিন্তু স্বাভাবিক। যত সহজই হোক না কেন, শুরুতে মাথার উপর দিয়ে ঘুরবে, ওটাকে আগে ধরতে হবে, আটকাতে হবে, তারপর না হয় পারা যাবে। আমরা একটু উদাহরণ হুম। দিব।
সংক্ষিপ্ত আকারে। দেখুন, উংজুর ইলাইয়া, উংজুর মানে দেখো বা তাকাও, ইলা মানে দিকে, আর ইয়া মানে আমার, ইলাইয়া মানে আমার দিকে, উংজুর ইলাইয়া, আমার দিকে ইলাই তাকাও। হবে না কেন? ইলাই হবে না, কারণ হচ্ছে এখানে এই আমি তাকাবো না, দুইটা ইয়া আমি আছে তো। তাকাই হবে না। কিন্তু ইলা তো হারফুন নিদা, এই হারফুন জার। আচ্ছা, এইটা হচ্ছে আরবি পড়ার নিয়ম হলো এটা, যখন সাধারণত আহ, এই দমিরগুলোর সাথে এই হারফুল জার আসে, সাধারণত কিন্তু দমিরগুলোকে কোনো পরিবর্তন করে না, এটা একটা মাথায় রাখতে হবে। আর দ্বিতীয়ত হলো এই ইয়ায়ে মুতাকাল্লিম, ইয়ায়ে মুতাকাল্লিম যখন অন্য একটা ইয়ার সাথে যুক্ত হয় তখন সেখানে তাসদিদ হয়ে জবর হয়, এটা মাথায় রাখতে হবে। ইলাইয়া, আলাইয়া, এরকমের। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে একটা মানে পড়ার নিয়ম। এরপর দেখুন, উংসুরনি, উংসুর সাহায্য করো, নি আমাকে, মিং ফাদলিক অনুগ্রহ করে, অনুগ্রহপূর্বক আমাকে সাহায্য করো। এরপর উদরুস দারসাক, উদরুস তুমি পড়ো, দারসাক তোমার পড়া, তুমি তোমার পড়া পড়ো, তুমি তোমার পাঠ পড়ো, তুমি তোমার লেসন পড়ো। আরও সুন্দর করে যদি অনুবাদ করতে পারেন সেটাও আরও ভালো, নিঃসন্দেহে আপনি দক্ষ হবেন ইনশাল্লাহ। আচ্ছা, এবার ইয়া হাবিবাতি, হে আমার প্রিয়তমা, ঈদ হ্যাকি, এটা ছিল ঈদ হ্যাক, তুমি হাসো, সেখান থেকে ঈদ হ্যাকি হাসো, কলিলান একটু, মিং ফাদলিক মানে অনুগ্রহ করে, এটা একটা ফ্রেজ, অ্যারাবিক ফ্রেজ। মিং ফাদলিক মানে প্লিজ, অনুগ্রহপূর্বক। তাইলে মিং ফাদলিক মানে অনুগ্রহ করে, একটু হাসো হে আমার প্রিয়তমা। ঠিক আছে, তার মানে আমরা আমাদের প্রিয়তমাকে এভাবে বলতেই পারি। আবার প্রিয়তমকেও তো বলতে পারতে হবে, সেটার জন্য কিভাবে বলা যায় একটু সাবিনা নূর বোন আপনি একটু খেয়াল করেন তো কি হতে পারে। ইয়া হাবিবাতি ইদ হাকি কলিলান মিং ফাদলিক, অর্থাৎ হে আমার প্রিয়তমা, ও আমার প্রিয়তমা প্লিজ একটু হাসো। এটা আপনি আপনার প্রিয়তমাকে যদি বলতে চান কিভাবে বলতে পারেন, একটু খেয়াল করেন তো বা একটু চেষ্টা করেন তো। তবে কঠিন হয়ে যাবে, আপনি যেহেতু লেভেল 1 করেন নাই, কঠিন হবে। রিয়াজউদ্দিন লস্কর ভাই আপনি বলুন। ইয়া হাবিবি, হাবিবাতিটা হাবিবি, হুম, আর ঈদ হাকি, ঈদ হাকিটা ঠিকঠাক গুলিয়ে যাচ্ছে। আরে ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, এটা তো ইফআলি 4 নাম্বার সূরা। তো মুয়ান্নাসে। হ্যাঁ, এই যে আপনি হাবিবাতিকে বলছেন যে এইজন্য, তো এটার মুযাক্কার করতে হাবিবাতিটা হবে। আমি হাবিবি করেছি তো, হ্যাঁ, তো এখানে হাবিবাতিটা তো এটার আমি এখন হাবিবি করেছি। ওকে, এখন এই হাসার আরবিটাকেও মুযাক্কারে নিয়ে যেতে হবে। তো হ্যাঁ, ঈদ হাক হবে, যেহেতু তুমি হাসো। ইদহাক, গুড, ঈদ ইদহাক হাক, তুমি হাসো, কলিলাম মিন ফাদলিক, তার মানে ইয়া বাকিটা হাবিবি ঠিক থাকবে। ইদহাক কলিলাম মিন ফাদলিক, হে আমার প্রিয়তম একটু হাসো প্লিজ। হ্যাঁ, একটু রাগমাগ হলে মাঝে মধ্যে আর কি বলতে হয়। আচ্ছা, আমালুল বাইতটা দেখুন, বাহাস আমরে হাউদার মারুফ এর তাসরিফ ভালোভাবে মুখস্থ করতে হবে, প্রদত্ত শব্দার্থ মুখস্থ করতে হবে। তার মানে এই যে মাঝে কিন্তু আমরা কয়েকটা ফেল দিলাম এবং সেখান থেকে প্র্যাকটিস করলাম, মনে আছে তো? সেইটা মুখস্থ করতে হবে, আর এগুলোর তাসরিফ লিখে গ্রুপে জমা দিতে হবে। আর ইয়াউমুল লা ইয়াংসা,
বা স্মরণীয় দিন নিয়ে 2 মিনিট কথা বলতে হবে। এখন প্রস্তুত আছেন তো নাকি? প্রস্তুত বলতে আহ, খুব বেশি সময় পাইনি, মানে পুরো ঘটনাটা লিখতে পারিনি। এ, এ, অল্প পুরো করেছি। যদি বুধবার হয় তো তাহলে আশা করি পুরোটা বলতে পারবো। এবার যতটুকু লিখেছি, আচ্ছা। যদি আপনি বলেন অতটুকু বলতে, তাহলে অতটুকু হয়তো বলতে পারবো, কষ্ট করে হলেও। হ্যাঁ, যতটুকু হয় ততটুকুই বলুন। মানে নাই মার চায় নাকি কানামা ভালো এই টাইপের? انا رياض الدين لشكر، انا هندي، انا تلميذ جديد. كان احد الايام التي لا تنسى حادث الدراجة النارية. كان العام 2013، يوم الأربعاء. كان حبي للسفر منذ طفولي، ولكن أبي كنت تغضب جدا تسمع عن السفر. يوم واحد أخرج من البيت، لا أقول، من عند صديقي مع دراجة نارية. خرجنا إلى خرجنا إلى بكالي. بكالي هو اسم المكان البنغالي غربية. هناك হুম, نحن نأكل طعام ويزور، ثم نحن رجع إلى المنزل. فجاه في الطريق صدمت مع صدمت مع ركيب الدراجة. এতটুকুই লিখতে পেরেছি। মাশাআল্লাহ, মোটামুটি কাছাকাছি যেতে পেরেছেন। এখানে স্যার ইয়ারবে ওটাকে বেশ কিছু। বাংলাতে বলতে বলুন স্যার। হ্যাঁ, বাংলাটা একটু বলে দেন। তবে আমি বলি যে আপনি ওই যে আপনার বাবার ক্ষেত্রে আহ, এই যে তা ব্যবহার করেছেন আলামতে মোদারের ওইখানে, হুম। অর্থাৎ এটা কিন্তু আহ, ভুল হয়েছে। কারণ ওইটা হচ্ছে ওয়াহেদ মুজাক্কার গায়ব, সেই সিগাটা ব্যবহার করতে হবে। আরো বেশ কয়েক জায়গায় ইয়া হয়েছে যে এরাবে জের জবরে, সেটা আমি পরে আস্তে আস্তে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, বাংলাটা বলুন। বাংলাটা আমার স্মরণীয় দিনসমূহের মধ্যে একটি ছিল আমার দুর্ঘটনা, বা মোটর বাইক দুর্ঘটনা, যাই হোক। হুম। সালটা ছিল 2013 বুধবার। আমি ওটা আপনাকে ছবি তুলে পাঠিয়ে দিয়েছি। না না, আমাকে দিলে হবে না তো, ওই যে উনি শুনতে চাচ্ছেন তো। অ্যাজ এ গ্রুপে আমি বলেছি, বা আমি ওনাকে পার্সোনাল শুনিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা সাবিনা নূর বোন, আপনি কিছু ট্রাই করেছেন কোনোভাবে? স্যার আমি একটু লিখেছি। আচ্ছা, একটু শুনি। কানা ইয়ৌমান লা ইউনসা মালিয়ান বিল ফারাহ ওয়াস-সাআদা। হুম, تتظل ذكريات ذلك اليوم محفورة في قلبي إلى الأبد. হুম, اليوم الذي شهدت فيه جمال المناظر الطبيعية للجبال. হুম। স্যার এতটুকুই লিখেছি। পাহাড়ের কাছে গিয়ে কি থেমে গেছেন? আর যেতে পারেন। Sir, it was an unforgettable day of joy and happiness, and the memories of that day will remain engraved in my heart forever. The day I witnessed the scenic beauty of the mountains. That's all, sir. তারপরে আর ব্যাখ্যা করতে হ্যাঁ, পারছি না। শুক্রান, ঠিক আছে, ওকে। এই যে ছোট ছোট করে লিখছেন, কিছু ভুল হয়েছে, সেটা আপনি হচ্ছে দিয়ে দিবেন, আমি ধরে ধরে বলবো না ইনশাল্লাহ কোথায় কোথায় ঝামেলা হয়েছে। তবে বাক্যের যে একটা অর্থ কাছাকাছি গিয়েছে, তারপরে প্র্যাকটিস হলো, এভাবে করতে করতে আস্তে আস্তে ইনশাল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ। আহ, শুক্রান, অসংখ্য ধন্যবাদ। এখন আপনাদের আমি কোনো জিজ্ঞাসা যেটা আছে?